এখনো মনে আছে অগ্নি পরীক্ষা ছুঁয়ে জনপ্রিয়তার প্লাবন যখন আছড়ে পড়ল সবার উপরের উপর, তখন দাদা আর রমাদির পারিশ্রমিকের অঙ্কটাও বেড়ে গেল রাতারাতি। জানি না কজন এই আর্থিক বাড়বাড়ন্তের নেপথ্যের রহস্য জানেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে প্রতিবেদনটি আমি তুলে ধরার চেষ্টা করছি সেটি উত্তম কুমার প্রসঙ্গে বিশিষ্ট অভিনেতা তরুণ কুমারের বলা এবং পার্থ ঘোষের লেখা আমার দাদা উত্তম কুমার বইটি থেকে নেওয়া। ফিরে আসি মূল ভিডিওতে। কৃতিত্বটা ছিল কিন্তু রমাদির। দাদাকে একদিন রমাদি বলল, এখন আমাদের হাই টাইম, সময়টাকে কাজে লাগাতে হবে। দাদা কথার প্রকৃত অর্থ অনুধাবন করতে না পেরে জিজ্ঞেস করল, ঠিক বুঝতে পারছি না কথাটা। রমাদি বলল, এখন আমাদের জুটি দর্শকদের মনে ধরেছে। প্রযোজক পরিচালকরা আমাদের নায়ক নায়িকা করে একের পর এক ছবি তৈরি করছে। ছবিগুলো বক্স অফিস হিট করছে, প্রচুর টাকা রোজগার হচ্ছে। কিন্তু চিরকাল তো এমনটা চলবে না। তাই এই সুদিনে যত বেশি টাকা রোজগার করতে পারি সেটাই লাভ। এবার থেকে দুজনই রেটটা বাড়িয়ে নেব। দাদার কিছুটা সংশয় ছিল, পারিশ্রমিক বাড়ালে যদি কাজ কমে যায়। রমাদির জেদে পড়ে শেষমেশ দাদাকেও পারিশ্রমিকের অঙ্ক বাড়িয়ে নিতে হয়। অদ্ভুতভাবে দাদা কিন্তু লক্ষ্য করেছিল, টাকার অঙ্ক বাড়ালেও কাজের পরিমাণ কমেনি। টলিউডের এটাই নিয়ম, নইলে কালুদাই বা কেন পারিশ্রমিক বাড়াবার কথা শুনেও এগিয়ে এসে নতুন অফার দেবেন? তৈরি হবে বাংলা ছবির জগতে জনপ্রিয়তার নতুন রেকর্ড। কালুদার সঙ্গে দাদার সম্পর্ক ছিল বন্ধুত্বর। রমাদির যুক্তি কালুদারও কানে গিয়েছিল। যুক্তির বাস্তবতা অস্বীকার করলেন না কালুদা। দাদা না চাইলেও কালুদা সাগরিকার জন্য নতুন অঙ্কের পারিশ্রমিক দেওয়ার চুক্তি করলেন। সাগরিকারও চিত্রনাট্য লিখেছিলেন নিতাইদা। অস্বীকার করার উপায় নেই, কাহিনীর মধ্যে প্রেমেরই জয় জয়কার ঘোষণা করা হয়েছিল। অনেকটা গায়ে সুরসুরি দেওয়া প্রেম আর কি। সে সময় বাংলার দর্শককুল দাদা আর রমাদিকে নিয়ে ওই ধরনের প্রেমের ছবি দেখতে চাইত। নিতাইদার চিত্রনাট্য শুনে দাদা আর রমাদি দুজনেই মুগ্ধ হলো। যেহেতু দাদা আর রমাদি নায়ক নায়িকার চরিত্রে অভিনয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তাই প্রযোজক পেতেও কালুদার অসুবিধা হয়নি। দাদা রমাদি ছাড়া অন্যান্য চরিত্রে নেওয়া হয়েছিল জহর গাঙ্গুলি, পাহাড়ি সান্যাল, কমল মিত্র, জীবেন বসু, যমুনা সিংহদের। শুটিং শুরু হলো সুষ্ঠুভাবেই। কিন্তু মাঝপথে এমন একটি জটিলতার সৃষ্টি হলো যে সাগরিকা আদৌ শেষ হবে কিনা তা নিয়ে অনেকেই সংশয়ে পড়েছিলেন। মাঝপথে শুটিং বন্ধ হওয়ায় দাদাও উদ্বিগ্ন হয়ে কালুদার কাছে জানতে চেয়েছিল প্রকৃত ঘটনা। কালুদা বললেন, প্রযোজক অসুস্থ হয়ে পড়ায় ছবির টাকা জোগান বন্ধ হয়ে গেছে, নতুন করে শুটিং স্কেডিউল তৈরি করা যাচ্ছে না। বাংলা ছবির জন্য চিরকালই দাদা সাহায্যের উদারহস্ত বাড়িয়ে দিয়েছে। সাগরিকা তো আবার বন্ধু কালুদার ছবি। দাদা কালুদাকে প্রস্তাব দিয়েছিল, প্রযোজক বদল করো, আগের প্রযোজক যে টাকা দিয়েছে তা আমি নিজের পকেট থেকেই দিয়ে দেবো। টাকার অঙ্কটা সেকালে নেহাত কম ছিল না, 30,000 টাকা। কালুদা অবশ্য টাকাটা নেয়নি। সমস্যা মিটে গিয়েছিল অল্পদিনের মধ্যেই, কিন্তু কালুদা পরেও ভোলেননি ঘটনাটা। সবার উপরের মতো সাগরিকারও সুর সৃষ্টির দায়িত্ব দেওয়া হয়েছিল রবীন চট্টোপাধ্যায়ের ঘাড়ে। সন্ধ্যা মুখোপাধ্যায়, আলপনা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল মিত্রকে নেওয়া হয়েছিল কণ্ঠশিল্পী হিসাবে। ছবি রিলিজ হলো প্রচুর টাকা খরচ করে, এলাহি প্রচারের মধ্যে দিয়ে। সবারই বুক দুরু দুরু, ঘরের টাকা ঘরে ফিরবে তো। একমাত্র ভরসা দাদা রমাদির ছবি মানেই বক্স অফিস হিট।
সাগরিকার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না, বরং সে সময়ে ছবিটা সুপারহিট হলো। লোকের মুখে মুখে ফিরল সাগরিকার সংলাপ, সাগরিকার গান। শ্যামল মিত্র ছিল দাদার আরেকজন অভিন্ন হৃদয় বন্ধু। দাদার লিপে শ্যামলদার আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে থা দেখে এলেম তারে 7 সাগরের পারে। গানটি সে সময় অসম্ভব জনপ্রিয়তা পেল। আজও সে জনপ্রিয়তা যে এতটুকু টাল খায়নি সে তো আপনাদেরও জানা। সন্ধ্যাদের কণ্ঠে রমাদির লিপে বেশ কয়েকটা গান ছিল, বিশেষ করে পাখি জানে ফুল কেন ফোটে গো, ফুল জানে পাখি কেন গান গায়, রাত জানে চাঁদ কেন ওঠে গো, চাঁদ জানে রাত কার পানে যায়। এই মধুরাত শুধু ফুল পাপিয়ার, এই মায়ারাত শুধু তোমার আমার, এই মায়ারাত শুধু তোমার আমার। বা এই তো আমার প্রথম ফাগুন বেলা, এই তো আমার প্রথম ফাগুন বেলা, কেন তবে ওই আকাশে নীলে শ্রাবণ মেঘের খেলা, এই তো আমার প্রথম ফাগুন বেলা। সব বয়সের ছেলেমেয়েদের মনে ধরেছিল। প্রথম দিন হলে সাগরিকা দেখতে গেছি, চোখা চোখা সংলাপের সঙ্গে হাততালির বন্যা বয়ে যাচ্ছে মুহুর্মুহ। কিন্তু গল্প যেই মোড় ঘুরল, হাউস সার্জেন অরুণাংশ যখন অন্ধ, দর্শকদের তখন সে কি উৎকণ্ঠা। শেষ দৃশ্যে অরুণাংশর ভূমিকায় দাদা যখন নতুন দৃষ্টি ফিরে পেয়ে ব্যাকুল হয়ে রমাদিকে খুঁজছে, তখন তো উৎকণ্ঠা চরমে। শেষমেশ দাদার বুকে রমাদি ঝাঁপিয়ে পড়তে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল হলের প্রতিটি দর্শক। সাগরিকার পাড় ভাঙা জনপ্রিয়তায় যে বছর অভিষিক্ত হলো দাদা আর রমাদি, সেই বছর ওদের জুটির আরও 3টে ছবি মুক্তি পেয়েছিল, একটি রাত, ত্রিজামা আর শিল্পী। একটি রাতে পরিচালক ছিলেন চিত্ত বসু, আর বাকি দুটির সেই একই পরিচালক গোষ্ঠী, অগ্রদূত ও অগ্রগামী। নিঃসন্দেহে স্বীকার করতে হবে এই দুটি গোষ্ঠী যত সফলভাবে দাদা আর রমাদিকে ব্যবহার করেছেন তা খুব কম পরিচালক বা পরিচালক গোষ্ঠীই পেরেছেন। 3টির মধ্যে তুলনায় একটি রাত অন্য দুটির মতো জনপ্রিয় হয়নি। এরও নির্দিষ্ট কারণ আছে। সে সময় দর্শক মাত্রই দেখতে চাইত দাদা আর রমাদির প্রেম। সে প্রেমের পথে বাবা জ্যাঠারা কাঁটা হয়ে দাঁড়াতেই পারতেন, বাধা পড়তেই পারে দুজনের প্রেমে, কিন্তু শেষমেশ দেখাতে হবে নায়ক নায়িকার মিলন। একটি রাতের বিষয়বস্তু ছিল সেদিক থেকে স্বতন্ত্র। কাহিনী মজাদার। দাদা ও রমাদি পরস্পরের বন্ধু। জীবন প্রবাহের হাত ধরে দুই বন্ধুরই বিয়ে হয়েছে অন্যত্র। বহুদিন পর স্টেশনে দুজনের দেখা। ঘটনাচক্রে দুজনই নিজেদের প্রিয়জনকে হারিয়ে ফেলে। শুরু হয় দুজন এবং তাদের নিয়ে অন্যদের বিচিত্র ও মজাদার অভিজ্ঞতা। খুব সম্ভবত দর্শক সর্বতোভাবে মন থেকে মেনে নিতে পারেনি দুজনের সম্পর্ক, ফলে ছবিটা তেমন ভালো চলেনি। যদিও দাদা রমাদি ছাড়া একটি রাতে অভিনয় করেছিলেন দিকপাল শিল্পীর দল। কে ছিলেন না সে দলে? চন্দ্রাবতী দেবী, মলিনা দেবী, কমল মিত্র, পাহাড়ি সান্যাল,
তুলসী লাহিড়ী, অনুপ কুমার, জহর রায়, হরিধন মুখোপাধ্যায় প্রমুখ। ত্রিজামা মুক্তি পায় ওই বছরেরই মাঝামাঝি। সুবোধ ঘোষের কাহিনী অবলম্বনে তৈরি ত্রিজামার চিত্রনাট্য। এ ছবিতেও ছিল চরিত্রের টানাপোড়েন, নাটকীয় উপাদানে ভরা কাহিনী। খোকাদা এ ছবিও অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি করেছিলেন। ক্যামেরা চালাতেন নিজে হাতে। শোনা কথা, একবার ত্রিজামার শুটিংয়ের সময় দাদা বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল। শট ছিল বাবা ছেলের। ছেলে উদ্ভ্রান্তের মতো এসে বাবাকে খবর দেবে যে ব্যাংকে তাদের সমস্ত টাকা রাখা ছিল সেই ব্যাংক ফেল করেছে। ব্যাংক ফেল কথাটা আজকের প্রজন্মের কাছে অস্বাভাবিক ঠেকতে পারে, কিন্তু আমরা বহুভাবে শুনেছি কথাটা। আমাদের সময় বেসরকারি ব্যাংকগুলোর রমরমা যেমন ছিল, তেমনি মাঝে মাঝে শোনা যেত অমুক ব্যাংক ফেল করেছে। ব্যাস কথাটা শোনা মাত্রই মাথায় হাত পড়ত সেই ব্যাংকের গ্রাহকদের। কত পরিবার যে এভাবে সর্বশান্ত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কাহিনীতে ছিল ছেলে এসে খবর দিলেও বাবা কিন্তু কথাটায় তেমন দৃকপাত করবে না। ভাববাদী দার্শনিক মনের অধিকারী বাবা কারো সঙ্গে গল্প করছিল, গল্পেই মশগুল থাকবে। শুটিং শুরু হবার পর ঘটল বিপত্তি। ক্যাজুয়াল অভিনয় করার ব্যাপারে ছবিদার কোনো জুড়ি নেই। বাবার চরিত্রে ছবিদা সেই স্বাভাবিক অভিনয় চালিয়ে যেতে লাগলো। দাদা অন্যদিকে পড়ল বিপাকে। ছবিদার পাশে ছেলের ভূমিকায় যেমনই অভিনয় করে, পছন্দ হয় না নিজেরই। শেষমেশ দাদা ধরল স্বয়ং ছবিদাকেই। খুলে বলল অসুবিধার কথা। জানতে চাইল আপনার স্বাভাবিক অভিনয়ের পাশে আমার বিপরীতধর্মী অস্বাভাবিক অভিনয় দাঁড়াতেই পারছে না, কিভাবে অভিনয় করব। সে সময় ছবির জগতে এমনটা হামেশাই চলতো। নিজেদের মধ্যে সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। একজনের বিপদে অন্য 10 জন পাশে দাঁড়াতো, একজনের দুঃখ অন্য 5 জন ভাগ করে নিতে চাইতো। ছবিদা শুনে বলল, দাঁড়া, দেখাচ্ছি কিভাবে অভিনয় করবি। তারপর ছেলের ভূমিকায় উদ্ভ্রান্তের মতো ঢুকলেন শুটিং জোনে। কখনো নিজের মাথার চুল টানছেন নিজেই, আবার কখনো বেরিয়ে চলে গিয়েই আবার ফিরে আসছেন নির্বাক অভিনয়। সংলাপ ছাড়াই ছবিদা শরীরী ভাষায় ফুটিয়ে তুললেন না বলা বহু কথা। দাদার আর অসুবিধা হলো না। পরের একটা টেকেই ওকে হলো শট। দাদা ছবিদার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। ছবিদার প্রতি দাদার এই ভক্তি অবশ্য কৃত্রিম ছিল না। অন্তর থেকে ছবিদাকে শ্রদ্ধা করত দাদা। ছবিদাকে বসিয়েছিল বাবার আসনে। ছবিদাও জানতেন সেটা। স্নেহ বিলিয়েছেন অকাতরে। ত্রিজামার দিনগুলোয় আর একটা বিষয়ও আমার চোখ এড়ায়নি। প্রায় দিনই দেখতাম দাদা সংলাপ লেখা কাগজ হাতের উপর রেখে নাগাড়ে মুখস্থ করে যাচ্ছে। ব্যাপারটা কি জিজ্ঞেস করেছিলাম একদিন। দাদা বলেছিল, সুবোধ ঘোষের লেখা কাহিনী। মানুষ হিসাবে সুবোধদা কাব্যিক মেজাজের। সুবোধদার এই বৈশিষ্ট্যকে নিতাইদা ওর চিত্রনাট্যে আগাগোড়া ধরে রেখেছে। অন্যরা না গুরুত্ব দিলেও আমি চাই সুবোধ ঘোষের কাহিনীর নায়ক চরিত্রে যেন তা বজায় থাকে। আগে ভাগে সংলাপ মুখস্থ রাখছি এই কারণে। জনপ্রিয়তার দিক দিয়ে ত্রিজামাকে সে সময় টপকে গিয়েছিল শিল্পী। ত্রিজামার মাস 5 পর মুক্তি পেয়েছিল শিল্পী। ছবি মুক্তি পেতেই দর্শকদের মনে সাড়া পড়ে গিয়েছিল। প্রতিটা হলের সামনে হাউসফুল বোর্ড ঝুলে থেকেছে দীর্ঘদিন। লোকের মুখে মুখে ফিরছে শিল্পীর গান। তুমি যে আমার এ ভুবনে, তাই এত আলো এত গান। অথচ আজ ভাবতে বসলে অবাক লাগে, এই শিল্পী রিলিজ করার সময় কালুদা থেকে শুরু করে অগ্রগামী ইউনিটের প্রত্যেকের সে কি টেনশন। দাদাও যে টেনশনের বাইরে ছিল তা নয়।
আসলে এই টেনশন শুরু হয়েছিল এক শ্রেণীর মানুষের আলটপকা মন্তব্যের জন্য। সে সময় দাদা আর রমাদির ছবি মানেই মধুর মিলন। সারা ছবি জুড়ে যত সমস্যায় দেখা দিক, যত প্রতিকূলতায় আছড়ে পড়ুক, দুজনের সম্পর্কের পথে শেষ দৃশ্যে কোনো পরিচালক সাহস পেতেন না ওদের মিলনে বাধা দেওয়ার। ওই সময়কার ছবির শেষ দৃশ্যে হয় রমাদি কিংবা কখনো দাদা আর রমাদি পরস্পরের দিকে ছুটে আসছে, দৃঢ় আলিঙ্গনে বাধা পড়ছে দুজনের জীবন। দুজনের তৃপ্তি এভাবেই ছড়িয়ে পড়ত দর্শকদের মনে। কালুদা শিল্পীতে এই গতানুগতিকতার পথ ধরে হাঁটেননি, রীতিমতো দুঃসাহসের পরিচয় দিয়েছিলেন নায়কের মৃত্যু দেখিয়ে। শিল্পীর কাহিনী স্মরণে থাকলে নিশ্চয় স্বীকার করবেন শেষ দৃশ্য নায়কের মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। গ্রাম্য পটুয়ার ছেলে শহরে ধনীর ঘরে আশ্রয় পেতেই পারে, ধনীর দুলালি তাকে প্রেম নিবেদন করতেই পারে, কিন্তু তাই বলে কি বিয়ের মধ্যে দিয়ে দুটি অসম আর্থিক পরিবারের প্রতিনিধিকে সবসময় একই সুতোয় বেঁধে দিতে হবে? বাস্তবতায় চিড় ধরবে না? সবাই কিন্তু সে সময় তাই চেয়েছিল। কালুদাকে ভয় দেখানো হয়েছিল উত্তম সুচিত্রার মিলন না দেখলে দর্শক ক্ষেপে যাবে, মুখ ফিরিয়ে নেবে শিল্পী থেকে। যতদূর মনে পড়ছে, সকলের চাপে পড়ে কালুদাও একসময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, এমনকি শেষ দৃশ্যের শুটিং নতুনভাবে করতে বাধ্য হয়েছিলেন। এই নতুন পরিণতিতে দেখানো হয়েছিল শহর থেকে নায়িকা দৌড়ে গেছে গ্রামে নায়কের বাড়িতে। শহরে স্বীকৃতি লাভের সুবাদে গ্রাম্য শিল্পী ততদিনে জাতে উঠে গেছে। নায়িকার বাবাও তাই মেনে নিলেন মেয়ের অসম ভালোবাসা। নায়ক নায়িকার মধুর মিলন ঘটল। শেষ দৃশ্যের শুটিং নতুনভাবে করলে কি হয়? ছবি রিলিজের সময় কালুদা বেঁকে বসলেন, সমস্ত রকম আপোষমুখী চিন্তা ঝেড়ে ফেলে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিলেন কাহিনীর ক্ষেত্রে কোনো রকম আপোষ আমি করব না। সচেতন দর্শক আপনা থেকেই বুঝে নেবে কেন নায়ককে মরতে হলো, কেন নায়ক নায়িকার ইহজগতে মিলন হলো না। কালুদার ধারণা যে অমূলক ছিল না তার প্রমাণ শিল্পীর জনপ্রিয়তা। নিজের চোখেই দেখেছি দর্শক চোখের জলে বরণ করে নিচ্ছে ছবির বিয়োগান্তক পরিণতি। কারও কোনো অভিযোগ নেই পরিণতি নিয়ে। শিল্পী তাই আমাদের জীবনের একটা বড় শিক্ষা। গতানুগতিকতায় গা ভাসিয়ে যারা দর্শক মনোরঞ্জন করতে চায় তাদের মনে রাখা দরকার দর্শক নির্বোধ নয়। দীর্ঘদিন তারা একই জিনিস সহ্য করবে না, করতে পারে না। নতুনত্বের সন্ধান যারা দিয়েছেন তারাই তাই শুধু ঠাঁই পায় ইতিহাসে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।